হ্যালো স্টুডেন্টস, আমি শোভনা। ওয়েলকাম টু মাই চ্যানেল কমার্স কগনিশন। এই ভিডিওতে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে তোমাদের ক্লাস 12 ট্যাক্সেশনের লেকচার 2, যেটা ফার্স্ট চ্যাপ্টারেরই পার্ট 2, অর্থাৎ ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, যেটা আগের পার্টে শুরু করেছিলাম সেটার আজকে পার্ট 2। আগের পার্টে অলরেডি হচ্ছে তোমাদের বেসিক যা কিছু দরকার ছিল ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে সেগুলো আলোচনা করেছিলাম এবং বলেছিলাম কি যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি অর্থাৎ গৃহ সম্পত্তি খাতে আয় নির্ধারণের জন্য আমাদের 3টে শর্ত ফুলফিল করতে হচ্ছিল। তার মধ্যে আগের পার্টে 2টো আমি আলোচনা করিয়ে দিয়েছিলাম। যদি কেউ না দেখে থাকো লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবে, অথবা ওপরে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারবে। তো আজকের পার্টে করব হচ্ছে যেটা থার্ড শর্ত ছিল সেটার ওপর আজকে টোটাল ক্লাসটা আছে। অর্থাৎ তৃতীয় শর্ত আমাদের কি ছিল? তৃতীয় শর্ত ছিল যে নির্ধারী থাকবে সে হচ্ছে গৃহ সম্পত্তি খাতে যে আয়টা হবে, অর্থাৎ সেই যে গৃহ সম্পত্তি বলছি এখানে, সেই গৃহ সম্পত্তিটা তার কোনো নির্দিষ্ট ব্যবসা বা পেশার কারণে সে পূর্ববর্তী বছরে ব্যবহার করেনি। ঠিক আছে, তাহলে সেটাকে বেস করে আজকে টোটাল টপিক এবং গৃহ সম্পত্তি নির্ধারণের জন্য ক্যালকুলেশন কিভাবে হয় সেটাও আজকে এই পার্টে কিছুটা হলেও আলোচনা করব। তো তোমরা সবাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং যারা যারা প্রথমবারের জন্য দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। তাহলে চলে যাচ্ছি আজকের টপিকে। আগের পার্টে লাস্ট আলোচনা করেছিলাম হচ্ছে গৃহ সম্পত্তি খাতে হচ্ছে কোন কোনগুলো কর মুক্ত হচ্ছিল সেগুলো, অর্থাৎ যেগুলো এক্সাম্পটেড ছিল আন্ডার হচ্ছে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, সেগুলো আগের পার্টে লাস্ট কভার করিয়েছিলাম। আজকে ফার্স্ট শুরু করব হচ্ছে গৃহ সম্পত্তি খাতে যে আয়গুলো হচ্ছে সেগুলো কোনগুলো ক্ষেত্রে, মানে কোন কোন ক্ষেত্রে সেগুলো ট্যাক্সেবল হচ্ছে। ফার্স্ট হচ্ছে দেখো বাড়ি ভাড়া বাবদ আয়। তাহলে যদি হচ্ছে কোনো বাড়ির মালিক সেই জমিটা যখন হচ্ছে কাউকে ভাড়া দিচ্ছে সেই বাবদ যে আয় হচ্ছে, ঠিক আছে, অর্থাৎ যখন রেন্ট রিসিভ হচ্ছে, কোনো বাড়ির মালিক বা গৃহ সম্পত্তির মালিক বা যাকে এখানে আমরা নির্ধারী বলছি, সে যদি পূর্ববর্তী বছরে তার হচ্ছে বাড়ি অন্য কাউকে ভাড়া দেয় এবং এই ভাড়া বাবদ যে আয় হচ্ছে সেটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে করযোগ্য হবে। এবার যাকে ভাড়া দেওয়া হচ্ছে সে সেটা ব্যবসা কারণে ব্যবহার করছে না নিজের বসবাসের জন্য না নিজের পেশার জন্য, সেই প্রশ্নটা এখানে গুরুত্বপূর্ণ নয়। যেহেতু এখানে যে নির্ধারী আছে তার আমরা করযোগ্য আয় নির্ধারণ করছি, তাই সেক্ষেত্রে সে যদি ভাড়া দেয় অন্য কাউকে তাহলে সেই ভাড়া বাবদ যে আয় হবে সেটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে করযোগ্য। সেকেন্ড বলছে নির্ধারীর নিজস্ব বসবাসের কারণে ব্যবহৃত বাড়ি থেকে আয়, মানে সেলফ রেসিডেন্সের কারণে যদি হচ্ছে ব্যবহার করে। সেলফ রেসিডেন্স মানে তাকে যে নিজেকেই থাকতে হবে এরকম ব্যাপার নয়, তার কোনো রিলেটিভ বা আত্মীয় যদি থাকে সেই বাড়িতে তাহলে সেক্ষেত্রেও সেটা করযোগ্য আয়ের আন্ডারে আসবে। এবার এর ক্ষেত্রে হচ্ছে কিছু নির্দিষ্ট বিষয় দেখতে হয়, সেগুলো কি কি? ফার্স্ট হচ্ছে পূর্ববর্তী বছরে কি কি দেখতে হবে। দেখো ফার্স্ট হচ্ছে বাড়িটি কাউকে ভাড়া দেওয়া হয়নি, অর্থাৎ সে নিজে আছে অথবা তার কোনো রিলেটিভ আছে, ঠিক আছে, তাহলেও সেটা নিজস্ব বসবাসের কারণে ব্যবহৃত হয়েছে বলেই ধরে নেওয়া হবে যদি কোনো রিলেটিভও থাকে, ঠিক আছে। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া হচ্ছে বাড়িটি কাউকে ভাড়া দেওয়া হয়নি। সেকেন্ড বলা হচ্ছে কি বাড়িটির নির্ধারিত ব্যবসা বা পেশার কারণে ব্যবহৃত হচ্ছে না, অর্থাৎ বাড়ির যে মালিক রয়েছে সে তার নিজস্ব কোনো ব্যবসা বা পেশার কারণে ওই বাড়িটা ব্যবহার করছে না। থার্ড হচ্ছে নিজেই বসবাসের কারণে ব্যবহৃত হচ্ছে এবং নির্ধারী বসবাসের কারণে বাড়িটি ব্যবহৃত হয়েছে বলেই দাবি করছেন, ঠিক আছে। এই 4টে পয়েন্ট লক্ষ্য রাখতে হবে। এছাড়াও এবার এখানে আরেকটা জিনিস বলা হচ্ছে, সেটা হচ্ছে যদি কোনো নির্ধারীর একটি বাড়ির জায়গায় একাধিক বাড়ি থাকে তাহলে সেক্ষেত্রে কি হবে, কোনো একটা নির্দিষ্ট যেটা হচ্ছে নির্ধারীর পছন্দ, তার পছন্দ মতো কোনো একটা বাড়িকে হচ্ছে বসবাসের কারণে দেখানো হবে এবং বাকিগুলো হচ্ছে ডিম টু বি লেট আউট, অর্থাৎ ধরে নেওয়া হবে যে বাড়িগুলি ভাড়া দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আন্ডার সেকশন 23/4। এর পরের পয়েন্ট তোমরা জানবে, যখন বাড়ি হচ্ছে ভাড়া দেওয়া হচ্ছে কিন্তু সেই ভাড়া থেকে যে আয়টা হচ্ছে সেটা গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে করযোগ্য হচ্ছে না। কখন হয় না? যখন হচ্ছে সেই গৃহ সম্পত্তি হচ্ছে কোনো কৃষিযোগ্য জমির কাছাকাছি হয় বা কৃষিযোগ্য জমি হিসেবে যখন গণ্য করা হয়, অর্থাৎ কৃষি আয়ের আন্ডারে যদি আসে তাহলে সেই জমি থেকে যে আয়টা হচ্ছে সেটা হচ্ছে গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে গণ্য হবে না। ক্লাস 11-এ তোমরা অলরেডি জেনেছো যে এগ্রিকালচারাল ইনকাম যেটা ছিল তোমাদের চ্যাপ্টার, তার মধ্যে অলরেডি বলা হয়েছিল যে এগ্রিকালচারাল ইনকাম হচ্ছে এক্সাম্পটেড থাকবে, তাই তো? সেই কারণে হচ্ছে আন্ডার সেকশন 10/1 বলাই হয়েছে যদি গৃহ সম্পত্তি খাতে আয় এরকম কোনো জমি থেকে হয় যেটা কৃষি জমি হিসেবে গণ্য, তাহলে সেক্ষেত্রে সেই আয় হচ্ছে এক্সাম্পটেড থাকছে। এর ক্রাইটেরিয়াগুলো দেখো। পূর্ববর্তী বছরে নির্ধারী গৃহ সম্পত্তি যদি নিজের ব্যবসা বা পেশার কারণে ব্যবহার করেন তাহলে ওই বছর গৃহ সম্পত্তি খাতে আয় হিসেবে গণ্য করা হবে না। যেমন কোন ক্ষেত্রে? পূর্ববর্তী বছরে যদি ভারতবর্ষে অবস্থিত নিজস্ব কৃষি কাজের জন্য ব্যবহার করেন ওই জমি,
অর্থাৎ কৃষি আয়ের আন্ডারে যদি কোনো জমি পড়ে তাহলে সেটা এক্সাম্পটেড হবে। তার জন্য কি কি বিবেচনায় রাখতে হয় দেখো। ফার্স্ট হচ্ছে যদি বাড়িটি কৃষি জমি সংলগ্ন হয়। সেকেন্ড হচ্ছে যদি গ্রামীণ এলাকায় অবস্থিত হয়। থার্ড হচ্ছে কৃষি কাজের উদ্দেশ্যে ব্যবহৃত হয়। ফোর্থ গৃহ বসবাস বা ফসল বা গুদামজাতকরণের জন্য ব্যবহৃত হয়, অর্থাৎ যে ফসল উৎপন্ন হচ্ছে সেই ফসল স্টোরেজের জন্য যদি সেই গৃহ বা জমি ব্যবহার করা হয় তাহলেও এটা হচ্ছে কৃষি আয় হিসেবে গণ্য হবে। ফিফথ গৃহটির জন্য দেওয়া খাজনা যদি ভূমি রাজস্বের অন্তর্ভুক্ত হয়। এবার লাস্ট বলছে গৃহটি যদি কৃষি জমির অংশ হিসেবে গণ্য হয় এবং স্থানীয় করের আওতায় আসে। তাহলে এই কারণগুলো যদি থাকে বা দেখা যায় তাহলে সেক্ষেত্রে সেই গৃহ সম্পত্তির থেকে পূর্ববর্তী বছরে যে আয় হবে সেটা কৃষি আয় হিসেবে গণ্য হবে এবং সেটা এক্সাম্পটেড থাকছে। গৃহ সম্পত্তি থেকে আয় নির্ধারণের ক্ষেত্রে সেটা করযোগ্য হচ্ছে না। নেক্সট এবার আসি ইংলিশ ভার্সনটা, তোমরা দেখে নাও যারা যারা ইংলিশ ভার্সনে করছো নোট করে নিতে পারবে। এরপরে আসি হচ্ছে পূর্ববর্তী বছরে, এবার বলছে যদি কৃষি ছাড়া অন্য কোনো পেশাতে ব্যবহার করা হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, সেটা এক্সাম্পটেড হবে কি ট্যাক্সেবল হবে, সেগুলো এবার জানতে হবে। তাহলে ব্যবসা বা পেশার ক্ষেত্রে কি বললাম, যদি কৃষিযোগ্য জমি হয় তাহলে সেক্ষেত্রে এক্সাম্পটেড হচ্ছে। এবার যদি কৃষি ছাড়া অন্য কিছু কাজে ব্যবহার হয়, ফার্স্ট হচ্ছে যদি হচ্ছে দেখা যায় যে নির্ধারিত যে গৃহ সম্পত্তি রয়েছে সেটা হচ্ছে তার যে ব্যবসা চলছে এবং সেই ব্যবসায় নিযুক্ত যারা কর্মচারী আছে তারা যদি সেই গৃহ সম্পত্তি ব্যবহার করে, অর্থাৎ নির্ধারিত যদি তার কর্মচারীকে ব্যবহার করবার জন্য দেয় তাহলে সেক্ষেত্রে যদি সে কোনো ভাড়া পায় তাহলে সেটা গৃহ সম্পত্তি খাতে আয় হবে কি না, সেটা গৃহ সম্পত্তি খাতে আয় হবে না, সেটা ব্যবসা বা পেশা ক্ষেত্রেই আয় হবে। অর্থাৎ এটা হচ্ছে আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে না যদি হচ্ছে ব্যবসার যারা কর্মচারী রয়েছে তারা যদি বসবাসের জন্য ভাড়া দেয়। ঠিক আছে। এবং সেকেন্ড আর একটা পয়েন্ট দেখো, যদি হচ্ছে নিজের ব্যবসা চালানোর জন্য ভাড়া দেন তাহলে সেই ভাড়া ব্যবসা খাতে আয় হিসেবে গণ্য হবে। অর্থাৎ সেই জমিতে বা বাড়িতে নিজের ব্যবসা চালাচ্ছে তাহলে সেটা হচ্ছে আন্ডার প্রফিট অ্যান্ড গেইন ফ্রম বিজনেস অ্যান্ড প্রফেশন যেটা আছে তার আন্ডার সেটা ট্যাক্সেবল হবে, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হবে না। তাহলে ইনকাম ফ্রম হাউস প্রপার্টির আন্ডারে কখন কখন আসবে। ফার্স্ট এবার দেখো বাড়ি ভাড়া দেওয়া যদি নির্ধারিত ব্যবসা হয়, অর্থাৎ যে নির্ধারী বা মালিক বলছি সে হচ্ছে তার কাজ বা প্রফেশনই হচ্ছে বাড়ি ভাড়া দেওয়া, তার যে বাড়ি রয়েছে সে ভাড়া দেয়, তাহলে সেই ভাড়া যে ইনকাম হিসেবে আসছে সেটা ক্ষেত্রে ট্যাক্সেবল হবে আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। সেকেন্ড পয়েন্ট বলছে যদি বাড়ি জমি কেনা তাকে উন্নত করা এবং বিক্রয় করা, অর্থাৎ জমি কেনা তাতে কোনো কনস্ট্রাকশন করা এবং সেই অনুযায়ী বিক্রি করা, যেমন ফ্ল্যাট বিক্রি হয় ঠিক সেই রকমই যদি কিছু করে সেটা হচ্ছে আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে। এবং থার্ড হচ্ছে কম্পোজিট রেন্ট বা সংমিশ্র ভাড়া। এটা কিরকম, সংমিশ্র ভাড়া বা কম্পোজিট রেন্ট হচ্ছে এমন কিছু সুযোগ সুবিধা যেটা কি হয় যে ভাড়ার সাথে হচ্ছে পেমেন্ট করতে হয় এক্সট্রা করে সেই সুবিধাগুলো পাওয়ার জন্য, সেগুলোকে বলা হচ্ছে কম্পোজিট রেন্ট বা সংমিশ্র ভাড়া। যেরকম ধরো যে কোনো একটা বাড়ি বা কোনো একটা ফ্ল্যাটে কেউ ভাড়া থাকে, এবার এই ফ্ল্যাটে যে হচ্ছে ইলেকট্রিক কানেকশন হোক বা হচ্ছে তোমার ধরো কোনো একটা ক্লিনিং বা মেনটেনেন্সের চার্জেস হোক, লিফট ব্যবহারের জন্য হোক, তো বিভিন্ন ফ্যাসিলিটিগুলো ভোগ করবার জন্য এক্সট্রা কিছু পেমেন্ট করতে হয় ফ্ল্যাটের ভাড়ার সাথে সাথে। এই এক্সট্রা যেটুকু পেমেন্ট করতে হচ্ছে ভাড়ার সাথে সেটাকে আমরা বলছি হচ্ছে কম্পোজিট রেন্ট। ঠিক আছে। তাহলে এই তিনটে ক্ষেত্রে যদি কিছু ইনকাম হয় তাহলে সেইগুলো হচ্ছে আন্ডার ইনকাম ফ্রম হাউস প্রপার্টিতে ট্যাক্সেবল হবে। নেক্সট এবার তোমাদেরকে শেখাবো সেটা হচ্ছে কিভাবে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি যেটা আছে সেটাতে ট্যাক্সেবল ইনকাম কিভাবে ক্যালকুলেট করা হয়। তার হচ্ছে বিভিন্ন স্টেজেস আছে, সেগুলো এবার স্টেপ বাই স্টেপ আলোচনা করি। তাহলে ক্যালকুলেশন অফ ইনকাম আন্ডার দ্য হেড ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এবার হচ্ছে প্রথম কি করতে হয় দেখো, প্রথম স্টেজ হচ্ছে আমাদের ক্যালকুলেট করতে হয় বার্ষিক মূল্য, অর্থাৎ গৃহ সম্পত্তির বার্ষিক মূল্য বা গ্রস অ্যানুয়াল ভ্যালু, এটা ইন্টারপ্রিট করতে হয়। সেকেন্ড যেটা করতে হবে শেষ স্টেজ হচ্ছে গৃহ সম্পত্তি যেটা বার্ষিক মূল্য পেলাম সেটা থেকে মিউনিসিপ্যাল ভ্যালু বা মিউনিসিপ্যাল ট্যাক্স হচ্ছে আমাদেরকে পেমেন্ট করতে হবে। তাহলে স্টেজ 2 কি হলো, গ্রস অ্যানুয়াল ভ্যালু মাইনাস মিউনিসিপ্যাল ট্যাক্স। এগুলোকে কোনটাকে কি বলে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করব। প্রথমে তোমরা স্টেপটা বুঝে নাও, তারপর গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে ক্যালকুলেট হয়, মিউনিসিপ্যাল ট্যাক্স কি, এগুলো পরপর স্টেপ বাই স্টেপ আলোচনা করব। থার্ড স্টেজ আসে হচ্ছে আমাদের এই যে গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিলাম, এরপর আমরা এই স্টেজে পাই হচ্ছে নেট অ্যানুয়াল ভ্যালু। নেট অ্যানুয়াল ভ্যালু থেকে ডিডাকশন আন্ডার সেকশন 24 হচ্ছে বাদ যায়, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশন। ঠিক আছে। এবং এই স্ট্যান্ডার্ড ডিডাকশন বাদ দেওয়ার পরে ধরে নেওয়া গেল যে কোনো একজন নির্ধারিত অনেকগুলো বাড়ি রয়েছে,
তাহলে এই প্রত্যেকটা ক্ষেত্রে আলাদা আলাদাভাবে যখন ট্যাক্সেবল ইনকাম বা নেট অ্যানুয়াল ভ্যালু আমরা পেলাম, সেটা যখন আমরা অ্যাডিশন করব, সেটাই হয়ে যাবে আমাদের ইনকাম আন্ডার দ্য হেড অফ হাউস প্রপার্টি। ঠিক আছে, এবার আসি হচ্ছে ফরম্যাটে। ফরম্যাটটা ভালো করে বুঝে নাও, এরপরে যখন আমরা প্র্যাকটিক্যাল প্রবলেমসে যাবো এই ফরম্যাটটা কাজে লাগবে তোমাদের। তো এবার দেখো, ফার্স্ট আমি কি বললাম, ফার্স্টে যে আমরা ক্যালকুলেট করব গ্রস অ্যানুয়াল ভ্যালু, অর্থাৎ বাড়িটির বার্ষিক মূল্য কি আছে সেটা। এবার তাহলে প্রথমে বলি যে গ্রস অ্যানুয়াল ভ্যালু কিভাবে ক্যালকুলেট করা হয়। গ্রস অ্যানুয়াল ভ্যালু বা বার্ষিক মূল্য যেটা বলছি সেটা কি এবং সেটা কিভাবে নির্ধারণ হয় সেটা দেখো। এবার বলছে কোনো বাড়ির মোট বার্ষিক মূল্য নির্ধারণের পদ্ধতি হচ্ছে কোনো বাড়ির যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া এবং ওই বাড়ি থেকে ওই বছরের প্রাপ্য বা প্রাপ্ত ভাড়ার মধ্যে যেটি বড় হবে সেটিকেই বলা হচ্ছে সংশ্লিষ্ট বাড়ির মোট বার্ষিক মূল্য। এবার তোমাদের কাছে এই টার্মগুলো যেহেতু নতুন তাই হয়তো বুঝতে অসুবিধা হবে, আমি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ ক্লিয়ার করে দিচ্ছি। ফার্স্ট আসি দেখো, যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া বা রিজনেবল এক্সপেক্টেড রেন্ট মানে কি, একটা এক্সপেকটেশন থাকে যে যে লোকেশনে আমার বাড়িটা আছে সেইখানে আমাদের কি পরিমাণ ভাড়া আমি প্রত্যেক মাসে পেতে পারি, বা একটা অ্যানুয়াল বেসিসে আমরা অ্যাভারেজ কত ভাড়া পেতে পারি, সেটার একটা এক্সপেকটেশন বা একটা পারসেপশন বা একটা অনুমান থাকে। সেটা আমরা কিভাবে ধরি, সেটা হচ্ছে যে যে জায়গায় আমার বাড়িটি অবস্থিত এই মুহূর্তে তার সংলগ্ন বাকি এলাকায় যে পরিমাণ রেন্ট রিসিভ হয় সেটাকে একটা অনুমান করে আমরা ধরে নিই, যে ধরে নেওয়া গেল যে আমি যে এলাকায় আছি সেখানে মাসে আমার 10,000 টাকা করে আমি রেন্ট পেতে পারি। তো সেই হিসাবে নিয়ে আমি ধরে নিলাম আমার রিজনেবল, তাহলে আমার এক্সপেক্টেড রেন্ট কত হলো, পার মান্থ 10,000 টাকা। ঠিক আছে, এইভাবে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট ক্যালকুলেট হয়। এবং যেটা বলা হচ্ছে প্রাপ্ত ভাড়া, এটা মানে অ্যাকচুয়াল যেটা রিসিভ হচ্ছে। ঠিক আছে, ধরে নেওয়া গেল আমার এক্সপেকটেশন ছিল 10,000 টাকা করে পার মান্থ, কিন্তু আমি পেলাম 8,000 টাকা করে। ঠিক আছে, বা পেলাম তার থেকে বেশি 14,000 টাকা করে। সেটা আমাদের অ্যাকচুয়াল যেটা রিসিভ হবে সেটা প্রাপ্ত ভাড়া বা প্রাপ্য ভাড়া। এবার আমাকে গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেটের জন্য কি করতে হবে, এই যে বলছি যুক্তিসঙ্গত প্রত্যাশিত ভাড়া অর্থাৎ যেটা আমার এক্সপেক্টেড রেন্ট এবং যেটা প্রাপ্য বা প্রাপ্ত অর্থাৎ যেটা আমার অ্যাকচুয়াল রেন্ট, এই দুটোর মধ্যে যেটা আমাদের বেশি হবে সেটাই হয়ে যাবে আমাদের গ্রস অ্যানুয়াল ভ্যালু। এখানে যদি অ্যানুয়াল বলছি তাহলে পার মান্থ যদি আমার 10,000 টাকা করে রেন্ট রিসিভ হয় তাহলে এক বছরে কত, 1,20,000। এই হিসাবে তোমাদেরকে ক্যালকুলেট করে নিতে হবে। এবার এখানে কি বলছে যে গ্রস অ্যানুয়াল ভ্যালু কি, গ্রস অ্যানুয়াল ভ্যালু হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এবং অ্যাকচুয়াল রেন্ট রিসিভড, এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাই আমরা ধরে নেব গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, তাহলে ফার্স্টে যে হয়ে গেল গ্রস অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেশন। এখানে না বলা থাকলেও তোমাদেরকে কিন্তু ওইভাবেই ক্যালকুলেট করতে হবে যে প্র্যাকটিক্যাল প্রবলেমে কি দেওয়া আছে, রিজনেবল এক্সপেক্টেড রেন্ট এবং অ্যাকচুয়াল রেন্ট রিসিভ। ঠিক আছে, এবার এই দুটোর মধ্যে যেটা বেশি সেটাই আমরা করব এখানে গ্রস অ্যানুয়াল ভ্যালু। ঠিক আছে, এখানে তোমরা লিখেও দিতে পারো যে গ্রস অ্যানুয়াল ভ্যালু দিয়ে ব্র্যাকেটের মধ্যে লিখে দিলে যে হায়ার অফ রিজনেবল এক্সপেক্টেড রেন্ট আর অ্যাকচুয়াল রেন্ট। ঠিক আছে, এরপর কি করব, লেস করব মিউনিসিপ্যাল ট্যাক্সেস পেড বাই দ্য অ্যাসেসি ডিউরিং দ্য প্রিভিয়াস ইয়ার, অর্থাৎ বাড়ির জন্য বা জমির জন্য মিউনিসিপ্যালিটিকে যে ট্যাক্স পেমেন্ট করতে হয়, ঠিক আছে, বা লোকাল অথরিটিকে যে ট্যাক্স পেমেন্ট করতে হয় সেটা চলে যাবে বাদ গ্রস অ্যানুয়াল ভ্যালু থেকে। ঠিক আছে, তাহলে এই যে অ্যামাউন্ট আমরা পাবো এখানে সেটা আমাদের কি বললাম, নেট অ্যানুয়াল ভ্যালু। তাহলে নেট অ্যানুয়াল ভ্যালু ক্যালকুলেট হলো। এই পরের স্টেজে আমরা কি করব, কি বললাম, স্ট্যান্ডার্ড ডিডাকশন যেটা আছে আন্ডার সেকশন 24 সেটা বাদ যাবে। স্ট্যান্ডার্ড ডিডাকশনের মধ্যে কি আসবে দেখো, স্ট্যান্ডার্ড ডিডাকশন মানে হচ্ছে আমাদের 30% অন নেট অ্যানুয়াল ভ্যালু আন্ডার সেকশন 24A। ঠিক আছে, এবং আরেকটা বাদ যাবে সেটা হচ্ছে ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল আন্ডার সেকশন 24। যদি কোনো কিছু ঋণ নেওয়া হয় গৃহ সম্পত্তির এগেনস্টে তাহলে তার উপর যে ইন্টারেস্ট আছে সেটাও আমরা বাদ দেবো, তবেই আমরা পাবো ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তাহলে পুরো জিনিসটা কি হলো আরেকবার বলি পুরোটা। প্রথম আমাদেরকে কি ক্যালকুলেট করতে হবে, গ্রস অ্যানুয়াল ভ্যালু অর্থাৎ বাড়িটির বার্ষিক মূল্য। ঠিক আছে, সেটা কিভাবে নির্ণয় হবে, সেটা হচ্ছে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট অর্থাৎ রেন্ট যতটা পাওয়ার এক্সপেকটেশন রয়েছে প্লাস যেটা আমাদের অ্যাকচুয়ালি রিসিভ হচ্ছে, এই দুটোর মধ্যে যেটা বেশি হবে সেটাই আমাদের আসবে আন্ডার গ্রস অ্যানুয়াল ভ্যালু। সেটা থেকে যদি আমরা মিউনিসিপ্যাল ট্যাক্স বাদ দিই তাহলে আমরা পাবো নেট অ্যানুয়াল ভ্যালু। এবার এই নেট অ্যানুয়াল ভ্যালু থেকে স্ট্যান্ডার্ড ডিডাকশন এবং ইন্টারেস্ট অন বরোড ক্যাপিটাল এই দুটো বাদ দিলে আমরা পেয়ে যাবো কি ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। এইভাবে যদি একটা বাড়ি থাকে তাহলে এই একটা ফরম্যাটেই হয়ে যাবে, এবং যদি আরো বেশি বাড়ি থাকে তাহলে এটা আমরা করে দেবো যে ইনকাম ফ্রম হাউস প্রপার্টি হাউস 1,
তারপর আবার একইভাবে হাউস 2 হাউস 3 এইভাবে ক্যালকুলেট করে আমরা যখন অ্যাডিশন করব পুরোটা হয়ে যাবে আমাদের ইনকাম ফ্রম হাউস প্রপার্টি। তো আজকের পার্টে হচ্ছে কি গ্রস অ্যানুয়াল ভ্যালু কি এবং রিজনেবল এক্সপেক্টেড রেন্ট কি এগুলো সব আলোচনা করলাম। নেক্সট পার্টে হচ্ছে এই যে রিজনেবল এক্সপেক্টেড রেন্ট বলছি, এটার উপরে ডিটেল আরও কিভাবে এটা ক্যালকুলেট করা হয় তারও নির্দিষ্ট মেথড রয়েছে, আমি সেগুলো নেক্সট পার্টে আলোচনা করব। তো তোমরা নেক্সট পার্টের আপডেট পাওয়ার জন্য যারা প্রথমবারের জন্য দেখছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটি প্রেস করে রাখো লেটেস্ট আপডেটের নোটিফিকেশনটা পাওয়ার জন্য। এবং যদি তোমাদের কোনো কোয়ারিজ থাকে বা তোমাদের কোথাও কোনো জায়গায় বুঝতে কোনো অসুবিধা থাকে তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানাতে পারো। ভিডিওটি অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।